প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এই কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের সাথে আজকে আমি অনলাইনে আলোচনা করব নবম শ্রেণীর রসায়ন ক্লাস। প্রথমেই আজকে আমরা এই রসায়ন ক্লাস পড়াইতে গিয়ে আমাদের প্রাথমিক যে আলোচনাটা সেটা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে করব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বই পড়েছ তারা অবশ্যই জানো। তারপরেও আজকে আমরা সেই আলোচনাটা দিয়েই শুরু করব। রসায়ন ক্লাসের আজকে প্রথম প্রাথমিক যে আলোচনা, প্রথমে আমরা যদি রসায়নের কথা বলি তাহলে আমাদের রসায়নের বিষয়ে চলে আসে যে অণু পরমাণু, একটা পদার্থের ভিতরে কী কী থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রতীক, সংকেত, সেটাও আলোচনা আসবে আজকে আমাদের। প্রথমে যদি আমরা আলোচনা করি তাহলে পরমাণু কথাটা আসে। পরমাণু, তারপর আসে অণু। এই পরমাণুটা হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার ভিতরে মৌলিক গুণাগুণ বিদ্যমান থাকে। আবার বলতেছি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার ভিতরে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। এরপর দেখো অণু। এই অণুটা হলো দুই বা ততোধিক পরমাণু মিলে গঠিত হবে। দুই বা ততোধিক পরমাণু মিলে যখন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে তখন আমরা সেটাকে বলবো অণু। এখন এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা, এটার নাম পরমাণু। আর দুই বা ততোধিক পরমাণু মিলে আমার যেটা হবে সেটার নাম হলো অণু। এখন দেখো আমরা যে জিনিসটা জানবো সেটা হলো প্রতীক। প্রতীকটা হলো আমরা যে মৌলের নামগুলা বলবো, এই মৌলের যে ইংরেজি নাম বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। তাহলে আমরা মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপে কি বলবো? প্রতীক বলবো। দেখো আমরা মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নাম, আমি যদি লিখি হাইড্রোজেন, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন। আমরা যদি বলি নাইট্রোজেন, তাহলে লিখি নাইট্রোজেন। আমরা যদি বলি অক্সিজেন, অক্সিজেন। এই যে মৌলের ইংরেজি নাম, এই নামের যে সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা বলি প্রতীক। তাহলে এখানে ইংরেজি নামের যে প্রথম অক্ষর হাইড্রোজেনের এইচ, আবার নাইট্রোজেনের এম, অক্সিজেনের ও, এটা হলো এই হাইড্রোজেনের প্রতীকটা এইচ, অক্সিজেনের প্রতীকটা এ, সরি নাইট্রোজেনের প্রতীকটা হলো এ, আর অক্সিজেনের প্রতীকটা হলো কি? ও। তাহলে মৌলের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ দেখলাম। আবার আমরা যদি লিখি সোডিয়াম, তাহলে সোডিয়াম যদি লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে SODIUM, সোডিয়াম। কিন্তু এটা প্রত্যেকটা আমরা সাধারণত দেখি N। তাহলে এটা কিভাবে আসলো? এটা আসলো নেট্রিয়াম থেকে, অর্থাৎ এই সোডিয়ামের ল্যাটিন নামটা হলো নেট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নামটা হলো কি? নেট্রিয়াম। এই নেট্রিয়াম থেকে Na, এখান থেকে আমরা লিখছি Na, সোডিয়ামের। তাহলে আমি বলেছিলাম যে কোনো মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপে কি বলবো? প্রতীক। এবার দেখো এই যে পরমাণু, এই পরমাণুর ভিতরে আমাদের কি কি থাকে এটা আমরা একটু আলোচনা করি। একটা পরমাণুতে কেন্দ্র থাকবে, এই কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে আমার থাকবে প্রোটন এবং নিউট্রন। এবং নিউক্লিয়াসের বাইরে এই কক্ষপথে থাকবে আমার ইলেকট্রন। নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে থাকবে কি? ইলেকট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুটার সমষ্টি যেটা, সেটাকে বলবো আমরা ভর সংখ্যা। এটার আরেকটি নাম আছে নিউক্লিয়ন সংখ্যা। তাহলে দেখো প্রোটন প্লাস নিউট্রন
নিউট্রন, এইটা সমষ্টিকে আমরা বলতেছি ভর সংখ্যা বা কি সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। আর নিউক্লিয়াসে চারদিকে কক্ষপথে যে থাকবে তার নাম হলো ইলেকট্রন। এখানে একটু খেয়াল করো, এই যে প্রোটন সংখ্যাটা এটা অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল অর্থাৎ এটা কখনোই পরিবর্তন হবে না। কিন্তু আমাদের যে নিউট্রন সংখ্যা এটা পরিবর্তন হবে, অর্থাৎ পরিবর্তনশীল। এবং ইলেকট্রন সংখ্যা এটাও পরিবর্তনশীল। স্বাভাবিকভাবেই যদি আমার নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই ভর সংখ্যাও চেঞ্জ হবে, তাহলে ভর সংখ্যাও পরিবর্তনশীল। তাহলে অপরিবর্তনের হলো কি, শুধুমাত্র প্রোটন। প্রোটন সংখ্যা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মোলটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রোটন সংখ্যাটা এখানে মোলের পরিচয় বহন করে। প্রোটন সংখ্যাটা আমার মোলের পরিচয় কি করে বহন করে। একটা মোলের জন্য আমার প্রোটন সংখ্যাটা নির্দিষ্ট, এই প্রোটন সংখ্যাটা অন্য কোনো মোলের ক্ষেত্রে হবে না। কিন্তু ভর সংখ্যাটা আমার নির্দিষ্ট নয়, যেহেতু নিউটন সংখ্যা পরিবর্তনশীল, ইলেকট্রন সংখ্যা পরিবর্তনশীল, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সে ইলেকট্রন ত্যাগ করতে পারে, গ্রহণ করতে পারে, এই জন্য ইলেকট্রন সংখ্যাটা পরিবর্তনশীল। কিন্তু প্রোটন সংখ্যা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মোলটাই পরিবর্তন হয়ে যাবে। তোমরা অবশ্যই অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বইটা আছে, ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন বা পদার্থের গঠন, এই অধ্যায়ে আমরা 18টা মোলের নাম লিখেছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই যে এরকম করে 18টি মৌলের নাম, এক থেকে শুরু করে 18 পর্যন্ত, এই মৌলগুলো প্রত্যেকটার ক্ষেত্রে তার প্রোটন সংখ্যাটা কি হলো নির্দিষ্ট। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন সংখ্যা এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন সংখ্যা এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা যেটা এটাকে আমরা জেড দ্বারা চিহ্নিত করি। ভর সংখ্যা যেটা এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। নিউটন সংখ্যা যেটা এটাকে এন দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা এটাকেই জানলাম যে ভর সংখ্যা যেটা এটা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা কার কার যোগফল? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হলো আমার ভর সংখ্যা। তাহলে স্বাভাবিকভাবেই ভর সংখ্যা থেকে যদি আমি নিউট্রন সংখ্যাটা বাদ দিয়ে দিই, ভর সংখ্যা থেকে যদি আমি নিউট্রন সংখ্যা বাদ দিই তাহলে প্রোটন সংখ্যা পাবো। আবার ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। তাহলে a মাইনাস z এটা ইকুয়াল টু a। তার মানে a হলো ভর সংখ্যা, এই থেকে আমরা z অর্থাৎ প্রোটন সংখ্যা যদি বাদ দেই তাহলে পাবো কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। এখন একটা মৌলকে যখন আমরা প্রকাশ করি তখন সেই মৌলের বাম দিকে x একটা মৌল সাপোজ, এই মৌলের বাম দিকে উপরে যে সংখ্যাটা থাকে এটা কোনো a অর্থাৎ ভর সংখ্যা, এর বাম পাশে নিচে যে সংখ্যাটা থাকে সেটা হলো প্রোটন সংখ্যা অর্থাৎ z প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখানে যে সংখ্যাটা আছে a এটা হলো ভর সংখ্যা, এখানে যে সংখ্যাটা আছে এটা হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। একটা মৌল যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। আমি আবার বলতেছি, একটা মৌল যখন স্বাভাবিক অবস্থায় আছে তখন তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাটা কি থাকে? সমান থাকে। কেন? একটু আমরা একটু খেয়াল করি। আমরা জানি কি? আমরা জানি দেখো ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, প্রোটন যে চার্জ এর চার্জ তো পজিটিভ। নিউটনের কোনো চার্জ নেই, অর্থাৎ চার্জ নিরপেক্ষ কণিকা। নিউটন চার্জ নিরপেক্ষ কণিকা, এর কোনো চার্জ নেই। তাহলে আমার এখানে দেখো আমি প্রথমে এখানে প্লাস লিখেছি, এখানে প্লাস দেওয়ার কারণ কি? প্লাস দেওয়ার কারণ হলো আমার প্রোটন সংখ্যা চার্জ হলো পজিটিভ, নিউটন সংখ্যার চার্জ তো নাই। তাহলে আলটিমেটলি আমার নিউক্লিয়ার যে আছে নিউক্লিয়ার চার্জ হলো পজিটিভ। তাহলে এর চারপাশে থাকে আমার ইলেকট্রন। এখন ইলেকট্রন এখানে যতটা পজিটিভ আছে ঠিক ততটা নেগেটিভ থাকে। তার মানে হলো আমার প্রোটন সংখ্যা যদি 11 হয় স্বাভাবিক অবস্থায় আমার ইলেকট্রন সংখ্যা 11, আমার এখানে কোনো চার্জ থাকে না। স্বাভাবিকভাবেই আমার এখন প্লাস 11, এর কথা হলো প্রোটন সংখ্যা আছে 11, মাইনাস 11 মানে ইলেকট্রন সংখ্যা 11। তাহলে আমার যোগ করে এখানে কি থাকে? 0 থাকে। তার মানে কোনো কি নেই? চার্জ নেই। পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় আছে তখন তার কোনো চার্জ থাকে না। অর্থাৎ যে
এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কি আছে, সমান আছে, স্বাভাবিক অবস্থায় আছে। তাহলে যখন প্রোটন স্বাভাবিক অবস্থায় থাকে তখন এই প্রোটন সংখ্যাটাকে আমরা তখন কি সংখ্যা বলতে পারি, ইলেকট্রন সংখ্যা বলতে পারি। এবার আমরা একটা মৌলিক প্রকাশ করি। দেখো তো অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা 30, এখানে 27, এখানে বসাবো। এই যে পারমাণবিক সংখ্যা এটা কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ প্রোটন সংখ্যা এটা কখনোই কি নয়, পরিবর্তনশীল নয়। এই প্রোটন সংখ্যাটা যদি পরিবর্তন হয়ে যায় মনটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে 13 এর জায়গায় 12 লিখি তাহলে আমার অ্যালুমিনিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম হয়ে যাবে। এখানে যদি 13 এর জায়গায় আমি 14 লিখি তাহলে সেখানে অ্যালুমিনিয়ামের জায়গায় সিলিকন হয়ে যাবে। এটা কখনো পরিবর্তনশীল নয়, এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি, ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা পরিবর্তন হতে পারে। আমাকে ভর সংখ্যা যদি পরিবর্তন হবে, কেন, নিউট্রন সংখ্যা পরিবর্তনশীল। তাহলে নিউট্রন সংখ্যাটাই এবং প্রোটন সংখ্যাটা এই দুটার যোগফলই আমি এখানে দেখাচ্ছি ভর সংখ্যা। তাহলে এখানে আমরা দেখলাম যে 27 এটা হলো ভর সংখ্যা, এখানে 30 এটা প্রোটন সংখ্যা, এটাই পারমাণবিক সংখ্যা। যেহেতু পরমাণু স্বাভাবিক অবস্থায় আছে তাহলে সেটা ইলেকট্রন সংখ্যা। এখন এই ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই, ইলেকট্রন সংখ্যা না, প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমি পাবো নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা এখানে 27, আর এখান থেকে যদি আমি 30 এটা বাদ দিই তাহলে এখানে 40, অর্থাৎ এখানে নিউট্রন সংখ্যাটা 40। যদি আমার পরমাণু স্বাভাবিক অবস্থায় থাকে না, অর্থাৎ চার্জিত অবস্থায় আছে, আই মিন পজিটিভ আর নেগেটিভ অবস্থায় আছে, তখন আমার প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। বললাম কিন্তু পরিবর্তন হবে কে, ইলেকট্রন সংখ্যা। এখন দেখো আমরা দেখি ইলেকট্রন সংখ্যাটা কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে। একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন আমরা লিখি পজিটিভ চার্জ, আবার যখন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন আমরা বলি নেগেটিভ চার্জ। কেন আমরা পজিটিভ এবং নেগেটিভ লিখি এটা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে দেখো আমরা অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলি। অ্যালুমিনিয়াম এর প্রোটন সংখ্যা 13 আর 27। এখানে যদি সে প্রোটন সংখ্যা 13 মানে স্বাভাবিক অবস্থায় তার ইলেকট্রনের সংখ্যাটা 13, তাহলে সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করলে আমরা লিখি 3+। আবার দেখায় কিভাবে ক্লোরিন এর প্রোটন সংখ্যা 17, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে লিখি মাইনাস, এখানে 1 দেওয়া লাগে না, এজন্য আমরা লিখি মাইনাস। এর ভর সংখ্যাটা লিখলাম 35। তাহলে এখানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে এজন্য আমি +3 লিখলাম। এখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে এজন্য আমি -1 লিখলাম। কেন আমি ত্যাগ করলে প্লাস লিখবো, কেন আমি গ্রহণ করলে মাইনাস লিখবো, সেটা একটু ব্যাখ্যা করি। আমাদের পরমাণু যে যতটা প্রোটন আছে 13টা প্রোটন, স্বাভাবিক অবস্থায় তার 13টা কি আছে, ইলেকট্রন আছে, তাহলে আলটিমেটলি কোনো চার্জ নেই। কিন্তু যখন সে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে 3টা ইলেকট্রন ত্যাগ করার ফলে আমার ইলেকট্রন আছে 10টা। তাহলে দেখো টোটাল চার্জ থাকে কত, +3। এই জন্য আমরা অ্যালুমিনিয়াম যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে তখন আমরা লিখি +3। তার মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করলে আমার ইলেকট্রন সংখ্যা 10টা হয়ে গেছে, কিন্তু আমার প্রোটন সংখ্যা কখনোই কি হয় না, পরিবর্তন হয়। কিন্তু পরিবর্তন হয়ে গেল ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা যেহেতু আমার 10টা আছে তাহলে +3 হয়ে গেল। আবার এখানে দেখো পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় ছিল তাহলে ক্লোরিনের 17টা প্রোটন আছে, একইভাবে 17টা ইলেকট্রন আছে, স্বাভাবিকভাবেই তার চার্জ 0। কিন্তু সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে তখন তার ইলেকট্রন হয়ে গেছে 8। এখন দেখো তার -1 থেকে 2, এই জন্য আমরা এখানে ক্লোরিনের চার্জ লিখি মাইনাস। এটা মানে সে একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করেছে। এখন আমরা যদি দেখি এখানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কত সংখ্যা, তাই স্বাভাবিকভাবেই এটা হলো পরমাণু ভর সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা হলো 35, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা এটা হলো 70। ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকভাবে আছে 17টা, সে আর একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করেছে, তাহলে 17 যোগ 1
কত হয়েছে 18, তাহলে সে 18 ইলেকট্রন আছে এই অবস্থায়। আবার আমরা যদি দেখি নিউট্রন সংখ্যা, তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা আমার যেটা আছে সেটা বিয়োগ করতে হবে, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ। প্রোটন সংখ্যা ভর সংখ্যা হলো আমার 35, প্রোটন সংখ্যা আছে 17, তাহলে আমার নিউট্রন সংখ্যা 18। এখানে বারবার বলতেছি আমার ভর সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার জন্য, নট নিউট্রন সংখ্যার জন্য। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুটার যোগফলটাই হলো আমার কি সংখ্যা? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে অবশ্যই আমাকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা ছিল আমাদের প্রোটন, ইলেকট্রন এবং কি নিউট্রন। তাহলে একটা পরমাণুতে 3টা কণিকা থাকবে, সেটা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পৃথিবীতে একমাত্র পরমাণু যার কোনো নিউট্রন নেই সেটা হলো হাইড্রোজেন। এর কোনো নিউট্রন নাই, এর কোনো নিউট্রন নেই, নিউট্রন নেই। তাহলে ছোট শিক্ষার্থীরা আমরা আজকে কি শিখলাম? একটা পরমাণুতে কি কি থাকে, একটা পরমাণু যেভাবে প্রকাশ করতেছি প্রতীকের মাধ্যমে, তাহলে প্রতীকটা সম্পর্কে জানলাম। যে মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নাম, এটা সংক্ষিপ্ত রূপ, এটাকে বলবো আমরা প্রতীক। তারপরে বললাম পরমাণু, যেটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার ভিতরে মৌলের গুণাগুণ বিদ্যমান। এখন এই পরমাণুতে কি কি আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে ইলেকট্রন কোথায় থাকে? পরমাণুর কক্ষপথে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের চারদিকে আমার ইলেকট্রন থাকবে। আর নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রন চার্জ নিরপেক্ষ কণিকা, আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। যতটা প্রোটন থাকবে কক্ষপথে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় থাকে। প্রোটন সংখ্যা কখনোই পরিবর্তন হবে না। প্রোটন সংখ্যা পরিবর্তন হবে মানে মোলটাই পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজ থাকবে এই হিসেবে তোমাদের সেই অষ্টম শ্রেণী বইয়ে, বিজ্ঞান বইয়ে আমার 1 থেকে 18টি মূলের নাম, প্রোটন সংখ্যা সহ 1 থেকে 18টি মূলের নাম, প্রোটন সংখ্যা সহ আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।